আসসালামু আলাইকুম, আমাকে একটু জানাবেন যে এখন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আসসালামু আলাইকুম, আমাকে একটু জি আশা করি সাউন্ডটা এখন ক্লিয়ার আছে। ঠিক আছে, জি ভাই ক্লিয়ার আছে। খুবই দুঃখিত যে আমাদের ঠিক আছে। ওকে, তো সবাই একটু জয়েন হয়ে যান। আশা করি আমার কথা শোনা যাচ্ছে এবং সাউন্ডও সব কিছু ঠিকঠাকভাবে আছে। ওকে, তো সবাই একটু জয়েন হয়ে যান। আমরা আমাদের আজকের ক্লাস আমরা শুরু করব। তো আমাদের আজকের ক্লাসে ওকে জি ক্লিয়ার আছে, ভেরি গুড। তো আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাক্য প্রকরণ। আমাদের সকল চাকরি পরীক্ষার জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা পুরোটা ক্লাস সঙ্গে থাকবেন। ঠিক আছে, ওকে। তো আমরা শুরু করে দিই তাহলে, সবাই একটু জয়েন হয়ে যান। আমাদের আজকের ক্লাসে আমরা হচ্ছে বাক্য প্রকরণ এই টপিকটা নিয়ে আলোচনা করব। আমাদের মোট এটার উপর 2টা ক্লাস হবে। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। স্যার আসসালামু আলাইকুম, শরীরের কি অবস্থা? আগে থেকে সুস্থ? হ্যাঁ, কিছুটা আলহামদুলিল্লাহ সুস্থ, আলহামদুলিল্লাহ। সবাই একটু জয়েন করে ফেলেন। আমরা সবাই জয়েন করলে আমি হচ্ছে আস্তে আস্তে আমাদের মূল ক্লাসের দিকে আস্তে আস্তে যেতে পারবো। ওকে, ঠিক আছে, অনেকেই জয়েন করে ফেলেছেন আমি দেখতে পাচ্ছি। তো আমি তাহলে আর কথা না বাড়াই, সরাসরি আমাদের আজকের যে ক্লাস আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। ওকে, তো চলেন তাহলে আমরা শুরু করি। ওকে, তো প্রথমেই আসেন বাক্য প্রকরণে। আমরা প্রথমেই যেইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই যে বাক্য কি, এই কনসেপ্টটা আমরা একদম মানে প্রথম থেকে আমরা এই কনসেপ্টটা আগে বোঝার জন্য চেষ্টা করব। আমাদেরকে জানতে হবে যে বাক্য জিনিসটা আসলে কি, বুঝছেন? এইখান থেকে আমাদের আলোচনা ডিসকাশন গ্রুপে সবার পোস্ট অ্যাপ্রুভ করা হয়েছে ডিসকাশন গ্রুপে। তবুও যদি কোনো পোস্ট অ্যাপ্রুভ করা না হয় আমরা সেটা দেখব, সমস্যা নাই, পোস্ট অ্যাপ্রুভ করে দিব, এটা নিয়ে এত চিন্তার কিছু নাই। আচ্ছা, তো ফাইন, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো প্রথমেই আমাদেরকে এখানে যে কনসেপ্টটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে যে বাক্য জিনিসটা আসলে কি, এটা আমাদেরকে আগে জানতে হবে যে বাক্য এটা আসলে কি। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো বাক্য জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের প্রথম আলোচনা। তো এখন ভাইয়া খেয়াল করে দেখেন, এটা যদি খুব সহজ করে বলি, মনে রাখবেন যে যদি কখনো যে সুশৃঙ্খল পদবিন্যাস বাক্য হতে হলে প্রথমত হচ্ছে যখন বাক্য হতে হবে তখন একাধিক পদ লাগবে, একাধিক পদ। তাহলে বাক্য কিসের সাহায্যে গঠিত হয়? একাধিক পদের সাহায্যে। এই একাধিক পদ যখন একটা নির্দিষ্ট অর্থ দিবে, অবশ্যই সেটা অর্থবোধক হতে হবে, এবং অর্থবোধক হয়ে সেটা যদি বক্তা যদি শ্রোতার কাছে মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করতে পারে, অর্থাৎ বক্তা যেই কথা বলবে এই বক্তার কথা, খেয়াল করেন, বক্তার কথা শ্রোতা বুঝতে হবে, বক্তার কথা শ্রোতা বুঝতে হবে। ওকে, বক্তার কথা শ্রোতা বুঝতে হবে, এইটা। তাহলে বাক্যকে খুব সহজ করে বললে যে বক্তা যখন কোনো কথা বলবে, বক্তার কথা শ্রোতা যখন স্পষ্টভাবে যখন বুঝতে পারবে, তখন আমরা সেটাকে বলি সেটা হচ্ছে বাক্য। কথা কি বুঝতে পারছেন? তাহলে একাধিক পদের সমন্বয়ে গঠিত বাক্য, বক্তা যখন শ্রোতার কাছে কোনো মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করতে পারবে। ধরেন আমি যদি বলি যে, ধরেন আমি বললাম খাই আমি বিকেল ভাত। তাহলে খেয়াল করেন, খাই আমি বিকেল ভাত। আচ্ছা বলেন তো, এইটা কি বাক্য হইতে পারে? বলেন ইয়েস অর নো। এই যে কনসেপ্ট আমরা যে পড়লাম, এটা কি বাক্য হইতে পারে? এটা কি বাক্য হইতে পারে? আপনার কাছে কি মনে হয় বলেন তো, এইটা কি বাক্য হইতে পারে? না, এটা কখনোই বাক্য হইতে পারে না। কেন এটা বাক্য হইতে পারে না? একটু খেয়াল করে দেখেন, এটা বাক্য হইতে পারে না। এখানে একাধিক পদ আছে,
অর্থবোধক পদ আছে কিন্তু বাক্য সুশৃঙ্খল পদের যে বিন্যাস, অর্থাৎ শ্রোতা বাক্যটা খুব সহজে বুঝতে পারবে না, তো এটাকে আমরা বাক্য বলতে পারি না। তাহলে আমরা যদি খুব সহজ করে বলি যে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা, যে যদি সংজ্ঞা যদি বলি যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা, পদ সমষ্টি দ্বারা, যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তা শ্রোতার কাছে স্পষ্টভাবে মনের ভাব প্রকাশ করতে পারে তাকে বাক্য বলে। বুঝছেন? তাকে কি বলে? তাকে বাক্য বলে। ওকে, শেষ। এবার বলেন বাক্যের বেসিক জিনিসটা কি বুঝতে পারছেন? আমাকে একটু বলেন তো ভাইয়া, বাক্যের যে বেসিক জিনিস, এই বেসিক জিনিসটা কি আপনি কি বুঝতে পারছেন? তাহলে আশা করি বাক্য রিলেটেড আমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্থক বাক্যের গুণ। অর্থাৎ একটা বাক্য যদি সার্থক বাক্য হইতে হয়, সার্থক একদম বাক্যের যত কন্ডিশন আছে সব কন্ডিশন যদি ফুলফিল করতে হয়, একটু বুঝতে হবে জিনিসটা। যদি দেখেন যে সব কন্ডিশন কি করতে হয়, সব কন্ডিশন যদি ফুলফিল করতে হয়, বুঝছেন? তাহলে সব কন্ডিশন ফুলফিল করতে হলে বাক্যকে তিনটা গুণ তার মধ্যে থাকা লাগবে। তার মধ্যে একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা কি, একটা হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানানটা মনে রাখবেন, উময়ের সাথে ক্ষীয়, এখান থেকে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে আসক্তি, 3 নাম্বার হচ্ছে যোগ্যতা। 3 নাম্বার কি বলছি বলেন তো? সার্থক বাক্যের গুণ কয়টা? আমার সাথে রেসপন্স করতে হবে। সার্থক বাক্যের গুণ কয়টা? 3টা। কি কি? 1 আকাঙ্ক্ষা, 2 আসক্তি, 3 হচ্ছে কি যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। কথা কি বুঝাইতে পারছি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। সার্থক বাক্যের গুণ কয়টা? 3টা। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন আমাদেরকে একটু জানতে হবে যে আকাঙ্ক্ষা জিনিসটা কি। আকাঙ্ক্ষা হচ্ছে সেটা যখন আপনি দেখবেন বক্তা কোনো কথা বলার পর সেই জিনিসটা পূর্ণ আকাঙ্ক্ষা, মানে শ্রোতার আকাঙ্ক্ষা রয়ে যায়। অর্থাৎ যেই বাক্যটা বক্তা বলার পরেও বক্তার মনোভাব স্পষ্টভাবে প্রকাশ হয় না। আকাঙ্ক্ষা মানে কি? বক্তার মনোভাব স্পষ্টভাবে প্রকাশ হয় না। ধরেন আমি বললাম যে সূর্য পৃথিবীর চারদিকে, সূর্য পৃথিবীর চারদিকে। ওকে, সূর্য পৃথিবীর চারদিকে। আচ্ছা বলেন তো এই বাক্যটা দিয়ে কি মনের ভাব কি স্পষ্টভাবে প্রকাশ হয়? বলেন। দেখেন এই বাক্যটা দিয়ে কি শ্রোতা কি পুরো জিনিসটা বুঝতে পারে? শ্রোতার মধ্যে পরের অংশ শোনার একটা আকাঙ্ক্ষা থাকে না শ্রোতার মধ্যে, যে সূর্য পূর্ব দিকে, সূর্য পৃথিবীর চারদিকে। তাহলে এই যে কথাটা বললাম, এখন শ্রোতার মনে কিন্তু প্রশ্ন যে আচ্ছা সূর্য পৃথিবীর চারদিকে কি, একটা প্রশ্ন কিন্তু থেকে যায় যে সূর্য পৃথিবীর চারদিকে কি। সূর্য পৃথিবীর চারদিকে একটু পর্যন্ত বুঝলাম, বাট সূর্য পৃথিবীর চারদিকে কি, এই যে দেখেন আকাঙ্ক্ষা থেকে যায়। আংশিক বাক্য যখন হবে তখন আমরা সেটাকে বলি আকাঙ্ক্ষা। আর এই আসক্তি হচ্ছে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস যখন থাকবে না, অর্থাৎ বাক্যটা যখন এলোমেলো হবে, বাক্যটা যখন কি হবে? এলোমেলো। ওকে, এই এলোমেলো বাক্যের সমাহারকে বলা হয় আসক্তি। এটাকে আপনারা অনেক সময় আসক্তি বলেন, এটা কিন্তু আসক্তি না, এটা হচ্ছে আসক্তি। যেমন খেয়াল করেন, ধরেন আমি যদি বলি পড়ি 5, হ্যাঁ, ওয়াক্ত আমি নামাজ। আচ্ছা বলেন তো এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যের কি পদবিন্যাস ঠিক আছে? আমাকে বলেন তো এই বাক্যের কি পদবিন্যাস ঠিক আছে? পড়ি 5 ওয়াক্ত আমি নামাজ। তাহলে এই বাক্যটা এলোমেলো না? তো এলোমেলো বাক্যকে বলি কি? আসক্তি। এলোমেলো বাক্যকে কি বলি? এলোমেলো বাক্যকে আমরা বলি সেটা হচ্ছে আসক্তি। এলোমেলো বাক্যকে কি বলি বলেন? আসক্তি। 3 নম্বর হচ্ছে যোগ্যতা। যোগ্যতা হবে এরকম, যদি দেখেন যে বাক্যের ভাবগত এবং অর্থগত মেলবন্ধন যখন ঠিক থাকবে, অর্থাৎ বাক্যটা এরকম হবে কাল্পনিক বাক্য হবে, যেটা বাস্তবে কখনোই সম্ভব না, যেটা বাস্তবে কিনা কখনোই সম্ভব না। ধরেন আমি যদি বলি যে হাতি আকাশে উড়ে। আচ্ছা বলেন তো হাতি আকাশে উড়ে এটা কি আদতে কি এটা কি সম্ভব? বলেন। হাতি আকাশে উড়ে এটা কি বাস্তবে সম্ভব? বলেন তো ভাইয়া। হাতি আকাশে উড়ে, হাতি আকাশে উড়ে এই কথাটা কি ঠিক আছে?
আপনারাই বলেন এই কথাটা কি ঠিক আছে? না, এই কথাটা কোনোভাবেই ঠিক নাই। তো হাতি আসলে আকাশে উঠতে পারে না, এটা আসলে ভুয়া কথা, মিথ্যা কথা। তো এটাকে বলে এটা হচ্ছে যোগ্যতা। ওকে, আচ্ছা, এরকম আরো হতে পারে। ধরেন আমি যদি বলি যে গরু মাংস খায়, তাহলে বলেন গরু কি মাংস খায়? গরু ঘাস খায়, কিন্তু গরু কি মাংস খায়? তাহলে এটাও কি মিথ্যা। সো এই ধরনের বাক্যগুলোকে বলে এটা হচ্ছে যোগ্যতা। এখন মনে রাখবেন ভাইয়া, যোগ্যতার সাথে অনেকগুলো বিষয় কানেক্টেড, একটা দুইটা না, অনেকগুলো বিষয় কানেক্টেড। নাম্বার ওয়ান, একটা হচ্ছে বাহুল্য দোষ, একটা হচ্ছে কি বাহুল্য দোষ। আচ্ছা, বাহুল্য দোষ কি? বাহুল্য দোষ হচ্ছে, মনে রাখবেন, যখন আপনি দেখবেন যে, খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন, যোগ্যতার সাথে অনেকগুলো বিষয় কানেক্টেড, তার ভিতরে একটা হচ্ছে বাহুল্য দোষ। বাহুল্য দোষ কি? বাহুল্য দোষ হচ্ছে, ধরেন আমি যদি বলি সকল আলেম, তাহলে বলেন তো এই সকল আলেম, হ্যাঁ, এখন ধরেন আমি এখানে যদি জিনিসটা যদি এইরকম ভাবে যদি বলি, ধরেন আমি বললাম যে সকল আলেম, আচ্ছা বলেন তো শব্দটা কি বহু বচন না এক বচন? সকল আলেম দ্বারা তো সব আলেমকে বোঝাচ্ছে, রাইট? সকল আলেম দ্বারা সব আলেমকে বোঝাচ্ছে না? না, এখন দেখেন সব আলেমকে বোঝাচ্ছে। আচ্ছা, এখন এরপর আমি যদি আবার যদি যুক্ত করি গণ, সকল আলেমগণ, তাহলে এটা কিন্তু ভুল। কারণ দেখেন সকল আলেম এটা অলরেডি বহুবচন, আবার গণ ব্যবহার করা হয় বহুবচনের ক্ষেত্রে, যেমন আমরা বলি মানুষগণ, ছাত্রগণ, এটা বহুবচন প্রকাশ করতে ব্যবহার করায়। তো এই জন্য এটাকে বলে এটা হচ্ছে বাহুল্য দোষ। এটাকে কি বলে? এটা হচ্ছে বাহুল্য দোষ। আচ্ছা, এইবার ধরেন আমি যদি বলি যে যাবতীয় কাজসমূহ, যাবতীয় কাজসমূহ, আচ্ছা বলেন তো যাবতীয় কাজসমূহ এটা কি বাহুল্য দোষ হবে? আপনারা বলেন তো, যাবতীয় কাজসমূহ এটা কি বাহুল্য দোষ হবে? যাবতীয় কাজসমূহ এটা কি বাহুল্য দোষ হবে কিনা বলেন? আপনাদের কাছে জানতে চাচ্ছি, বাহুল্য দোষ হবে কিনা? যাবতীয় কাজসমূহ বাহুল্য দোষ হবে? বাহুল্য দোষ হবে? হবে। কেন হবে বলেন তো? কারণ এই যে যাবতীয়, এটা কিন্তু বহুবচন। যাবতীয় কাজ মানে কি একটা দুইটা কাজ না, যাবতীয় মানে কি অনেক ধরনের। আবার দেখেন এই যে সমূহ, এটাও দেখেন বহুবচন। তো এই যে দেখেন দুইটা বহুবচন একসাথে হয়ে গেল, ওটাকে বলে কি বলেন? ওটা হচ্ছে বাহুল্য দোষ। ওটাকে কি বলে? ওটা হচ্ছে বাহুল্য দোষ। ওকে, আচ্ছা, দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে দুর্বদ্ধতা। দুর্বদ্ধতা, আচ্ছা দুর্বদ্ধতা কি? দুর্বদ্ধতা হচ্ছে বাক্যের মধ্যে আপনি যদি এমন পদ আনেন যেই পদটা বাস্তবে আসলে দুর্বদ্ধ, যেটা আসলে বাস্তবে হয় না, মানে সরি আমি ভুল বলতেছি, মানে দুর্বদ্ধতা মানে হচ্ছে এমন দুর্বদ্ধ শব্দ যখন আনবেন, কঠিন শব্দ। তো কঠিন শব্দ এমন শব্দ যেটা পাঠক যেটা বুঝতে পারে না, যেটা সহজ শব্দ থাকা সত্ত্বেও আপনি কঠিন শব্দ আনেন, ওটাকে বলে এটা হচ্ছে দুর্বদ্ধতা। যেমন খেয়াল করেন, ধরেন আমি যদি বলি তুমি আমার সঙ্গে, তুমি আমার সাথে, তুমি আমার সাথে, আমার সাথে, তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো। আচ্ছা, এইবার খেয়াল করেন, তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো। এখন খেয়াল করে দেখেন তো, তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো। এখন বলেন এখানে প্রপঞ্চ এই শব্দের অর্থ কি জানেন আপনি? প্রপঞ্চ শব্দের অর্থ কি জানেন? না, জানেন না। তার মানে কি এটা কি সহজ শব্দ না দুর্বদ্ধ শব্দ বলেন তো? এটা কি সহজ শব্দ নাকি এটা দুর্বদ্ধ শব্দ? আপনার কাছে কি মনে হয় বলেন? এটা কি সহজ শব্দ নাকি এটা দুর্বদ্ধ শব্দ? ডেফিনেটলি এটা দুর্বদ্ধ শব্দ। নাকি প্রপঞ্চ মানে কি? প্রপঞ্চ শব্দের অর্থ হচ্ছে ছলনা। প্রপঞ্চ শব্দের অর্থ কি? ছলনা। অর্থাৎ তুমি আমার সাথে ছলনা করেছো, মায়া করেছো, ছেকা দেয় না এটা। তো এখন প্রপঞ্চ শব্দটা আনলো, এটাকে বলে এটা হচ্ছে কি? দুর্বদ্ধতা। বুঝতেছেন? এটা কি বলেন? এটা হচ্ছে দুর্বদ্ধতা। ভেরি গুড, বুঝছেন? আচ্ছা, এরপর আসেন 3 নাম্বার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উপমার ভুল। উপমার ভুল, আচ্ছা উপমার ভুল কি? মাঝে মধ্যে উপমা বা তুলনা দেওয়া হয়, এই তুলনাটা দিতে গিয়ে আমরা আসলে ভুলটা করি। যেমন খেয়াল করেন, আমার হৃদয় মন্দিরে, আমার হৃদয় মন্দিরে, হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, উক্ত হলো। এখন বলেন মন্দিরে কি বীজ হয়? বলেন মন্দিরে কি বীজ হয়? আমাকে বলেন তো, এখানে যে আমরা যে মন্দিরের সাথে যে তুলনাটা করলাম, এখন বলেন মন্দিরে কি কখনো শুনছেন যে মন্দিরে বীজ হয়? দেখেন, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। এখন বলেন এই মন্দিরে কি কখনো বীজ হয়? বলেন তো, মন্দিরে কখনো বীজ হয় না।
বীজ কোথায় হয়? বীজ হয় মাঠে হয়, খেতে হয়, মন্দিরে কখনো বীজ হয় না। তাহলে এই যে মন্দিরের সাথে আমরা যে বীজের যে উপমাটা করলাম, যে উপমাটা দিলাম, এই উপমাটা যখন ভুল হয়ে যায়, বাস্তবে এটা যখন হয় না, তখন ওইটাকে আমরা বলি ওইটা হচ্ছে কি, ওটাকে কি বলি? ওটা হচ্ছে উপমার ভুল। আমার কথা কি বুঝাইতে পারছি? ওটাকে কি বলে? ওটাকে বলে ওটা হচ্ছে উপমার ভুল। ওটাকে কি বলে? উপমার ভুল। ভেরি গুড, উপমার ভুল। ওকে, 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। রীতিসিদ্ধ অর্থবাচকতা, অর্থবাচকতা। আচ্ছা, রীতিসিদ্ধ অর্থবাচকতাটা কি? অর্থাৎ একটা শব্দের রীতিসিদ্ধ অর্থ যেটা, ওই অর্থটা আপনাকে গ্রহণ করতে হবে। ওই অর্থটা ছাড়া অন্য অর্থ আপনি গ্রহণ করতে পারবেন না। কথা বুঝাইতে পারছি না বুঝেন নাই? আচ্ছা, একটা উদাহরণ দিলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। যেমন ধরেন বাদিত, আপনারা দরখাস্তের মধ্যে বাদিত লেখেন না, আমি আপনার একান্ত বাদিত ছাত্র। আচ্ছা, এই বাদিত শব্দের অর্থ কি বলেন? আমাকে বলেন তো, বাদিত শব্দের অর্থ কি? অনুগত। বাদিত শব্দের অর্থ কি? অনুগত। এখন খেয়াল করে দেখেন, এই যে বাদিত শব্দের অর্থ অনুগত, কিন্তু বাদিত শব্দের আরেকটা অর্থ আছে, সেটা কি? সেটা হচ্ছে যে প্রকৃতি প্রত্যয়গত অর্থ, বাদ যোগ ইত। এখন এইটার মানে কি? অর্থাৎ এই যে বাদ মানে হচ্ছে বাধা, হ্যাঁ, বাদ মানে কি? বাধা, ইত মানে হচ্ছে দেওয়া। তাহলে বাদিত শব্দের প্রকৃতিপত্য অর্থ হচ্ছে বাধা দেওয়া। এখন বলেন, আপনি বাধা দেওয়া অর্থে কি বাদিত ব্যবহার করবেন? অর্থাৎ একটা শব্দের দুইটা অর্থ থাকতে পারে, একটু খেয়াল করে দেখবেন। একটা শব্দের কয়টা অর্থ থাকতে পারে বলেন তো? দুইটা। একটা হচ্ছে রীতি, একটা হচ্ছে প্রচলিত অর্থ। বাদিত মানে হচ্ছে অনুগত, এটা প্রচলিত অর্থ। এখন এই প্রচলিত শব্দটার সাথে আপনি যদি এখানে এই প্রকৃতিপত্য অর্থ যদি ব্যবহার করেন, তাহলে এটা ভুল। এটা কি? বাধা দেওয়া অর্থে আপনি কখনোই এটা ব্যবহার করতে পারবেন না। আবার ধরেন আমি যদি বলি বাঁশি, আচ্ছা দেখেন তো, এই বাঁশি মানে কি? বাঁশি মানে তো বুঝেন, বাদ্যযন্ত্র। কথা বুঝতে পারছেন? এখন এটা ঠিক আছে, কিন্তু বাঁশি শব্দের আরেকটা অর্থ আছে, প্রকৃতিপত্য অর্থ যদি বিশ্লেষণ করেন, বাঁশ যোগ ই। এই বাঁশ যোগ ই মানে হচ্ছে বাঁশ থেকে জন্ম, বাঁশ থেকে জন্ম, বাঁশ থেকে জন্ম। আচ্ছা এখন দেখেন তো, বাঁশ থেকে তো অনেক কিছু জন্ম হইতে পারে। বাঁশ থেকে কি? বাঁশ থেকে তো ঘরের জন্ম হইতে, বাঁশ দিয়ে ঘর বানায় না? তো এখন ওই ঘরকে কি আপনি বাঁশি বলতে পারবেন? বলেন, ওইটা কি বলতে পারবেন? পারবেন না। তাহলে যেটা প্রচলিত অর্থ ওইটা গ্রহণ করতে হবে। ওটা গ্রহণ না করলে ওটা হচ্ছে রীতিসিদ্ধ। ওটা কি? রীতিসিদ্ধ অর্থবাচকতা। বুঝতে পারছেন? উপমার ভুল মানে কি? তুলনা, মানে একটা জিনিসের সাথে ওই জিনিসটাকে উপমা দিবেন আর কি। উপমা, ওয়ান কাইন্ড অফ তুলনা, হুবহু তুলনা বলা যায় না। বুঝতে পারছেন এটা? আচ্ছা, এরপর আসেন 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে বাগধারায় অর্থ পরিবর্তন। এটা বাগধারায় অর্থ পরিবর্তন, এই কনসেপ্টটা একটু বুঝতে হবে। যেমন দেখেন, আমরা বললাম যে অরণ্য রোদন, বরং তো ওই অরণ্য রোদন বাগধারার অর্থ কি? অরণ্য রোদন। আচ্ছা, অরণ্য রোদন এই বাগধারার অর্থ কি বলেন? এই বাগধারার অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন, নিষ্ফল আবেদন। আচ্ছা এখন দেখেন, অরণ্য রোদন মানে হচ্ছে নিষ্ফল আবেদন, অর্থাৎ এমন আবেদন যে আবেদনে কখনো কোনো কিছু কাজ হয় না। ধরেন আপনি আমার কাছে একটা অ্যাপ্লিকেশন দিলেন আপনার বেতন বাড়ানোর জন্য, বাট এই অ্যাপ্লিকেশন আমি দেখলামই না, তাহলে এটা হচ্ছে নিষ্ফল আবেদন। এটা কি? এটা হচ্ছে নিষ্ফল আবেদন। এখন ভাইয়া খেয়াল করে দেখেন, এই যে নিষ্ফল আবেদনটা যে হইল, এখন অরণ্য রোদন এটাকে আমি যদি বিশ্লেষণ করি, অরণ্য মানে হচ্ছে বন, রোদন মানে হচ্ছে কান্না বা ক্রন্দন। আচ্ছা, কান্না বা ক্রন্দন। এখন বলেন, এই বনে ক্রন্দন এটা মানে কি নিষ্ফল আবেদন হবে না? এটা মানে কখনোই নিষ্ফল আবেদন হবে না। অরণ্য রোদন ওইটাই ঠিক আছে, ওইটা মানে নিষ্ফল আবেদন। এখন আপনি যদি বলেন অরণ্য মানে বন, রোদন মানে কান্না বা ক্রন্দন, তাহলে বনে কান্না এটার মানে হচ্ছে নিষ্ফল আবেদন, এটা কখনোই হবে না। আচ্ছা, বাকিটা আমরা কোশ্চেন সলভ করতে করতে জিনিসগুলো বুঝে ফেলবো। এবার আসলে 29-20 প্রশ্ন আসছে যে বাক্যের 3টি গুণ কি কি। এখানে বলছে আকাঙ্ক্ষা, আসক্তি, বিধেয়। আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা, যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয় কোনোটি নয়। এবার বলেন কোনটা হবে রাইট অ্যান্সার? দ্রুত বলেন তো ভাইয়া। রীতিসিদ্ধটা আরেকবার বলেন। রীতিসিদ্ধটা হচ্ছে কোনো একটা শব্দ, যেই শব্দ যে অর্থ, যেমন বাদিত, এটার প্রচলিত মানে কি? এটার প্রচলিত অর্থ হচ্ছে অনুগত, তাই না? এখন এইটাই আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যদি এই বাদিত শব্দের প্রকৃতিপত্য অর্থ গ্রহণ করতে যান, তাহলে কিন্তু অর্থ আরেকটা, বাদ যোগ ইত। বাদ যোগ ইত মানে হচ্ছে কি? বাধা দেওয়া। তাহলে বাধা দেওয়া অর্থে বাদিত ব্যবহার করা যাবে না, প্রচলিত অর্থ যেটা ওই অর্থে আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে এখন দেখেন, শব্দটা কিন্তু আসক্তি না, শব্দটা হচ্ছে আসক্তি, তাহলে এটা হবে না। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি বলেন তো? রাইট অ্যান্সার হচ্ছে খ। রাইট অ্যান্সার কি? খ। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সঠিক উত্তর কি হবে বলেন তো? খ হবে। সঠিক উত্তর কি হবে? খ হবে। আচ্ছা এবার দেখেন, গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? হ্যাঁ, এইটা আমরা পড়াই নাই।
আমাদের মোট 6টা কনসেপ্ট আছে, তার ভিতরে গুরুচণ্ডালী দোষ যেটা এটা পড়াই নাই। আচ্ছা, এবার এটা আমরা এখানে একটু সলভ করি। গুরুচণ্ডালী দোষ হচ্ছে, মনে রাখতে হবে, যদি কখনো যে দেশি শব্দ থাকে তাহলে ওই দেশি শব্দের সাথে দেশি শব্দই বসবে। যদি কখনো তৎসম শব্দ থাকে তৎসম শব্দের সাথে তৎসম শব্দই বসবে। অর্থাৎ দুই ভাষার শব্দ আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি দেশি প্লাস তৎসম ব্যবহার করতে পারবেন না, তৎসম প্লাস দেশি ব্যবহার করতে পারবেন না। এরকমই হচ্ছে, ধরেন আমি যদি বলি গরুর গাড়ি, তাহলে গরুর গাড়ি এটা ঠিক আছে। এখন গাড়ি শব্দের আরেকটা অর্থ, সেটা হচ্ছে শকট। এখন যদি বলেন গরুর শকট, তাহলে এটা ভুল। গরুর শকট এটা ভুল হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? তাহলে গরুর গাড়ি এটা ঠিক, গরুর শকট এটা ভুল। শবদাহ এটা ঠিক, শবদাহ, দাহ মানে কি? পুরানো, এটা ঠিক। বাট যদি বলেন শবপোড়া, তাহলে শবপোড়া বললে এটা আবার ভুল, ঠিক আছে? এটা ভুল। আবার যদি বলেন মরা পোড়া, মরা পোড়া, এটা ঠিক আছে, এটা সঠিক। কিন্তু আপনি যদি বলেন যে মরা দাহ, তাহলে এটা আবার ভুল, বুঝছেন? মরা দাহ এটা আবার ভুল। তাহলে এইটা সঠিক, এটা ভুল। অর্থাৎ এই তিনটা শব্দ আপনি ভালোভাবে মনে রাখবেন, এই তিনটা শব্দ চূড়ান্ত ভুল। এবার যদি বুঝেন তাহলে বলেন এখান থেকে কোশ্চেন সলভ করেন। হ্যাঁ, সাধু আর চলিত ভাষার মিশ্রণ, মানে দুই ভাষার মিশ্রণেই হয়ে যায় গুরুচণ্ডালী দোষ। তাহলে বলেন গুরুচণ্ডালী দোষ মুক্ত কোনটা? এখানে বলছে মুক্ত কোনটা, ওকে? তাহলে বলেন তো, এখানে বলছে শবপোড়া, মরা দাহ, শবদাহ, শবমরা। এখন বলেন কোনটা হবে? আপনাদেরকে জাস্ট এইটা বলছি যে এই তিনটা শব্দ মনে রাখবেন, এই তিনটা শব্দ ভুল, এই তিনটা শব্দ মনে রাখবেন, এই তিনটা শব্দ সঠিক। তাহলে দেখেন এটা শবপোড়া হবে না, আমরা একটু আগে পড়েছি, এটা হবে শবদাহ। তাহলে এই শব্দটা এখানে ভুল আছে। মরা দাহ হবে না, হবে মরা পোড়া, ঠিক আছে? মরা পোড়া, ওকে? আচ্ছা, এরপর দেখেন শবদাহ হবে না, শবদাহটা কি হবে? হ্যাঁ, এটা তো ঠিক আছে। এই যে দেখেন এখানে বলছি, এই যে দেখেন শবদাহ, শবদাহ, এই যে দেখেন শবদাহ, এটা ঠিক আছে। শবমরা এটাও ভুল। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে? ওকে, এবার আসেন আমরা একটু দেখি, অরণ্য রোদন না বলে ক্রন্দন বললে, বনে ক্রন্দন বললে কি হবে, কি হারাবে? এই যে এটা আমরা অনেকবার পড়ছি, একজন একটু আগে বলছেন যে বুঝি নাই, এখন আমি আবার ভালো করে বুঝাই দিব। তাহলে খেয়াল করেন, অরণ্য রোদন না বলে বনে ক্রন্দন বললে বাক্যটি কি হবে বলেন তো? অরণ্য রোদন না বলে আপনি যদি বলেন বনে ক্রন্দন, তাহলে সেক্ষেত্রে কি হইতে পারে? অরণ্য রোদন না বলে যদি বলেন বনে ক্রন্দন, তাহলে কি হবে? হ্যাঁ, সবগুলো আবার রীতিসিদ্ধটা বুঝি না, এটা অলরেডি 3বার বুঝাই দেওয়া হয়েছে, আবার কোশ্চেন আসলে আবার বুঝাই দিব। তাহলে দেখেন অরণ্য, এখন আপনি যদি বলেন হ্যাঁ অরণ্য মানে তো বন, রোদন মানে তো কি? ক্রন্দন মানে কান্না, তাহলে অরণ্য রোদন মানেও নিষ্ফল আবেদন হবে, হবে না। তাহলে অরণ্য রোদন মানে মনে রাখতে হবে, বাগধারা, একটা বাগধারার অর্থ যেটা, ওটা ওই শব্দ দিয়েই হবে, এর ব্যতিক্রম এখানে অন্য সমর্থক শব্দ বের করা যাবে না। অরণ্য রোদন এটা মানে নিষ্ফল আবেদন, ঠিক এইটাই ব্যবহার করতে হবে নিষ্ফল আবেদন বুঝাতে। এই শব্দটার পরিবর্তন করলে সেটা বাগধারা জনিত ভুল হয়ে যাবে। তাহলে বুঝতে পারতেছেন এটা তো যোগ্যতার সাথে সম্পর্কিত। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি। এরপর দেখেন শবপোড়া শব্দটি কি দোষ দেখায়? তাহলে বলেন শবপোড়া শব্দটি একটু আগে পড়ে আসছেন, গুরুচণ্ডালী, আকাঙ্ক্ষার প্রয়োগের ভুল, উপমার প্রয়োগের ভুল, দুর্বোধ্যতা। বলেন তো কি হবে? তাহলে কি হবে বলেন তো? এটা গুরুচণ্ডালী দোষ, তাই না? ক। আচ্ছা, এরপর দেখেন এখানে, এরপর ভার্সিটিতে একটা প্রশ্ন আসছে, গরুর শকট শব্দটি কোন দোষে দুষ্ট? তো একটু আগে পড়লাম, এটা গরুর শকট, এটা কোন দোষে দুষ্ট বলেন তো? গরুর শকট এটা কি বলেন? গুরুচণ্ডালী দোষ। হবে কি? গরুর গাড়ি, গরুর শকট না, হবে কি? গরুর গাড়ি, ওকে? আচ্ছা, তো মোটামুটি এতটুকু পর্যন্ত আমাদের বোঝা গেছে। এবার আসুন গঠনের দিক থেকে বাক্য। গঠনের দিক থেকে আমরা বাক্যের প্রকারভেদ, বাক্যকে আমরা মোট 3 ভাগে ভাগ করতে পারি। কিসের দিক থেকে বলেন তো? গঠনের দিক থেকে। গঠনের দিক থেকে আমরা বাক্যকে কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। সেই ভাগগুলো কি কি? 1 নম্বর হচ্ছে সরল বাক্য, 2 নম্বর হচ্ছে জটিল বাক্য, ঠিক আছে? জটিল বাক্যের আরেকটা নাম হচ্ছে মিশ্র বাক্য, ওকে? 3 নম্বর হচ্ছে যৌগিক বাক্য। বুঝাইতে পারছি? তাহলে কি 1 নম্বর সরল বাক্য, 2 নম্বর জটিল বা মিশ্র বাক্য, 3 নম্বর হচ্ছে যৌগিক বাক্য। খুব ভালো করে বুঝতে হবে। 1 নম্বর সরল বাক্য, 2 নম্বর জটিল বা মিশ্র বাক্য, 3 নম্বর হচ্ছে যৌগিক বাক্য।
সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, এরপর হচ্ছে যৌগিক বাক্য। এখন এখান থেকেই কোশ্চেন আসছে, তো কোশ্চেনটা সলভ করেন। বলছে যে গঠন অনুসারে বাক্য কত প্রকার, বলো তো এই প্রশ্নের উত্তর কি করবেন? হ্যাঁ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ওইটাই, ওই তিনটে। ওকে, ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন, তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে 3 প্রকার। ভেরি গুড। আচ্ছা, এইবার আসেন আমরা প্রথমত একটা বাক্য নিয়ে আলোচনা করব, সরল বাক্য। মূলত এখান থেকে আমাদের আলোচনাটা স্টার্ট, মানে বাক্যের যে ব্যাপারটা। হ্যাঁ, যেহেতু বাক্য নিয়ে আগে যেটা পড়ছি ওইটা বেসিক জিনিস ছিল, এখন আমাদের আসলে বাক্য নিয়ে মূল আলোচনাটা শুরু হবে। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা একটু মন দিয়ে, একদম মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? একদম মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। অরণ্য রোদন বাগধারা হবে না? বাগধারা হবে, কিন্তু ওখানে তো বাগধারা লেখা নাই, ওখানে আছে যোগ্যতা। তো ওই যে 6টা বিষয়, ওই 6টা তো যোগ্যতার মধ্যে পড়ে, এজন্য ওখানে রাইট অ্যান্সার হচ্ছে যোগ্যতা। তো এখন এই সরল বাক্য বুঝতে গেলে 2টা জিনিস সম্পর্কে আপনাদেরকে আইডিয়া রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আচ্ছা ওকে, আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, সমাপিকা ক্রিয়া কি? যেই ক্রিয়াটা দ্বারা মনের ভাব শেষ হয়, যেমন খেয়াল করে দেখেন, ধরেন আমি যদি বলি খাবো, ঠিক আছে? তো এই যে দেখেন, এই খাবো ক্রিয়াটি দিয়ে কিন্তু মনের ভাব শেষ হয়, আমি খাবো, এটা দিয়ে মনের ভাব শেষ হয়, আমি খাবো। আপনি কি খাবেন? আমি খাবো, শেষ। এখন দেখেন, খেয়ে ক্রিয়া দিয়ে কি কখনো মনের ভাব শেষ হয়? বলেন, খেয়ে এই ক্রিয়াটা দিয়ে কি কখনো মনের ভাব শেষ হয়? আমাকে একটু বলেন তো, খেয়ে এই ক্রিয়াটি দিয়ে কি কখনো মনের ভাব শেষ হয়? আমাকে বলেন, খেয়ে এই ক্রিয়াটি দিয়ে কখনো মনের ভাব শেষ হয় কিনা? ইয়েস অর নো? আমার কথা কি বুঝতে পারছেন? খেয়ে ক্রিয়াটি দিয়ে কি মনের ভাব শেষ হয়? ওকে, না, হয় না। না, দেখেন, আর ধরুন আমি যদি বলি আমি ভাত খেয়ে, আমি নাস্তা খেয়ে, মানে আপনি যাই বলেন, কখনো এটা দিয়ে আপনি মনের ভাব শেষ করতে পারবেন না। পারবেন? কখনোই না, পারবেন না। আচ্ছা, এবার আপনাদেরকে কিছু ক্রিয়া দিই। ধরেন আমি যদি বলি করব, 1 নাম্বার, আপনারা বের করেন, এগুলো সমাপিকা না অসমাপিকা? 2 নাম্বার পড়লে, 3 নাম্বার বলতে, 4 নাম্বার বলেছি। এই 4টা ক্রিয়া বের করেন, জাস্ট এই 4টা ক্রিয়া বের করেন, এটা সমাপিকা নাকি এটা অসমাপিকা? তাহলে হয়েছে? পারছেন? আচ্ছা, আসেন, খুবই সিম্পল, খুব ভালো করে যদি একটু করব। হ্যাঁ, আমি করব, এটা সমাপিকা, ঠিক আছে? এটা সমাপিকা। ওকে, পড়লে, আচ্ছা আমি বই পড়লে, তুমি বই পড়লে, ব্লা ব্লা ব্লা, আপনি যাই বলেন, এই পড়লে এটা দিয়ে কখনো মনের ভাব শেষ হয় না। বলেন, এটা দিয়ে কি কখনো মনের ভাব শেষ হয়? এটা দিয়ে কখনো মনের ভাব আপনি শেষ করতে পারবেন? পারবেন না। তাহলে পড়লে এটা অসমাপিকা। আর ধরেন আমি যদি বলি যে আমি বই পড়লে, আমি স্কুলে পড়লে, আপনি যাই বলেন, কোনো সমস্যা নেই, এটা অসমাপিকা। বলতে, এটা দিয়েও কখনো মনে ভাব, দেখেন আপনি শুধু বলতে এতটুকু পর্যন্ত কখনোই বাক্য শেষ করতে পারবেন না, মানে মনের ভাব শেষ করতে পারবেন। আমি কথা বলতে, মানে যাই বলেন আপনি পারবেন না, তাহলে এইটা হচ্ছে অসমাপিকা।
এটা কি? এটা অসমাপিকা। শুনেন, এই কনসেপ্টটা ভালো করে না বুঝলে আপনি কিন্তু সামনে আগাইতে পারবেন না। আবার ধরেন আমি বলছি বলেছি, হ্যাঁ আমি বলেছি, একটু পর্যন্ত বললে কিন্তু মানে বলেছি, আপনি শুধু বলেছি দিয়ে বাক্য শেষ করতে পারবেন। তুমি কি কথা বলেছো? আমি বললাম বলেছি, তাহলে এটা সমাপিকা। তাহলে 4 নাম্বারটা কি? এটা হচ্ছে সমাপিকা। বুঝছেন? সমাপিকা। ওকে, কথা ক্লিয়ার? এটা কি? এটা হচ্ছে সমাপিকা। এখন এই যে এখানে যে কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা থেকে আপনি এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পারবেন। এইটা থেকে আপনি এখানে খুব ভালো করে বুঝতে পারবেন। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে সরল বাক্য যখন হবে, তখন সরল বাক্য হলে সেখানে অবশ্যই অবশ্যই একটা সমাপিকা ক্রিয়া থাকবে। এটা হচ্ছে আমাদের নিয়ম, একটা সমাপিকা ক্রিয়া। কি থাকবে বলেন? একটা সমাপিকা ক্রিয়া। মনে রাখবেন, যেই বাক্যে একটা সমাপিকা ক্রিয়া আছে, জাস্ট একটা সমাপিকা ক্রিয়া আছে, অসমাপিকা ক্রিয়ার সাথে কি বিভক্তি যুক্ত থাকে? মানে থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি আপনাকে ওই নিয়মে শিখাচ্ছি না বিভক্তি বের করা, আপনাকে খুব সিম্পল নিয়মে শিখাচ্ছি, বেসিক দিয়ে শিখাচ্ছি যে আপনি একটা বাক্য বানাবেন, ওই বাক্যটা শেষ পর্যন্ত ওই ক্রিয়াটা দিয়ে বাক্য শেষ হবে না, যেটা দিয়ে মনের ভাব প্রকাশ হয় না। এটা হচ্ছে সহজ কথা। এখানে আপনার এত টেকনিক খাটানোর কিছু নাই, ঠিক আছে? আগের প্রশ্নে বাগধারা হবে না মানে বুঝি না। আগের প্রশ্নে বাগধারা হবে না মানে কোন প্রশ্নটার কথা বলছেন? আচ্ছা আসেন তো, যে বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে, যেমন খেয়াল করেন, ধরেন আমি যদি বলি যে, ধরেন আমি বললাম যে পাখিরা নীল আকাশে উড়ে, পাখিরা নীল আকাশে উড়ে। দেখেন, পাখিরা নীল আকাশে উড়ে। আচ্ছা, এই বাক্যটা দেখেন তো, পাখিরা নীল আকাশে উড়ে, এই বাক্যে একটা সমাপিকা ক্রিয়া আছে? ভাই সরল বাক্য কাকে বলো? সরল বাক্য কাকে বলে? এটা কি আপনার পরীক্ষাতে আসবে? এটা তো আপনার পরীক্ষাতে আসবে না ভাই। আপনার পরীক্ষাতে আসবে সরল বাক্য কোনটা, এটা আইডেন্টিফাই করেন। আপনি তার লিখতে হবে না, আপনাকে এমসিকিউ আনসার করতে হবে। তো আমি আপনাকে ওই প্রসেসে বইয়ের সংজ্ঞা দিলে আপনি জীবনে সরল বাক্য বুঝবেন না। অরণ্য রোদন বাগধারা হবে, কিন্তু বাগধারা যদি অপশনে না থাকে তাহলে যোগ্যতা হবে, কারণ বাগধারা তো যোগ্যতারই একটা অংশ। তাহলে এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে, সেটা কি? উড়ে। তাহলে এইটা হচ্ছে একটা সরল বাক্য। এটা কি বাক্য বলেন তো? এটা হচ্ছে একটা সরল বাক্য। এই যে একজন বলছেন নাই, আছে উড়ে, এটা একটা সরল বাক্য। ধরেন আমি যদি বলি যে তিনি ছিলেন আমার প্রিয় মানুষ। আচ্ছা বলেন, তিনি ছিলেন আমার প্রিয় মানুষ, এটা কি সরল বাক্য হবে? তিনি ছিলেন আমার প্রিয় মানুষ, এটা কি সরল বাক্য হবে বলেন তো? তিনি ছিলেন আমার প্রিয় মানুষ, এটা কি সরল বাক্য হবে? জানি তো এটা বলছি। কথা হয়েছে কিনা আপনার সাথে? এখন আমরা তখন বলছি যে আমরা এখন কি বিএড ক্লাসে যাই, আসলে ক্লাস যদি করে জানি তো এটা বলছি। কথা হয়েছে কিনা আপনার সাথে? এখন আমাকে তখন বলছে যে আমরা মনে হচ্ছে কি বিএড ক্লাসে যাই, ক্লাস হইলে ক্লাস যদি করে জানিয়ে তো এটা বলছি। অলরেডি আইডি থেকে একটা পোস্ট শেয়ারও করছেন আর কি, 57 মিনিট আগে দেখলাম। এখন কি করবো? ওকে, হ্যাঁ, তাহলে এই যে ছিলেন এটা, তাই না? ভেরি গুড। তাহলে এটা হচ্ছে সরল বাক্য একটা, দেখছেন? এখন খেয়াল করে দেখেন, ধরেন একটু খেয়াল করে দেখেন, এইবার আমার দিকে তাকান, দেখেন। ধরেন এবার আমি বললাম যে সুস্বাস্থ্য সকলের প্রয়োজন। আচ্ছা এবার বলেন, এই যে এই বাক্যটা আছে, এই বাক্যটা বুঝতে হবে, সুস্বাস্থ্য সকলের প্রয়োজন। এখন এই বাক্যে কিন্তু কোনো সমাপিকা ক্রিয়া নাই। আপনি বলেন আছে? ভাই অরণ্য রোদন অপশনে ছিল, যদি অপশনে থাকে তাহলে মনে হয় স্লাইডে ভুল আছে বা আমি বলতে ভুল করছি। অরণ্য রোদন বাগধারা যদি অপশনে থাকে তাহলে আমার ভুল হয়েছে, ওটা বাগধারা হবে। হ্যাঁ, মানে বাগধারা জনিত ভুল। ওকে, আচ্ছা এখন নাই, খেয়াল করে দেখেন, এই বাক্যে কোনো সমাপিকা ক্রিয়া নাই, বাট ক্রিয়াটা কিন্তু উজ্জ্ব আছে। উজ্জ্ব আছে মানে আছে দেখা যায় না। ধরেন আমি যদি বলি আমার নাম তানভীর,
দেখেন আমার নাম তানভীর, আমার নাম তানভীর। এখন এই বাক্যটা দেখেন আমার নাম তানভীর, এখন এটা হবে কি আমার নাম হয় তানভীর। এই যে হয়টা আছে না, আমার নাম হয় তানভীর, হয় ক্রিয়াটা এখানে উজ্জ্ব আছে, এখানেও একটা ক্রিয়া উজ্জ্ব আছে, সুস্বাস্থ্য হয় সকলের জন্য, হ্যাঁ প্রয়োজন। তাহলে এই ক্রিয়াটা উজ্জ্ব আছে। এখন ক্রিয়া যে উজ্জ্ব আছে এটা আপনি কিভাবে বুঝবেন? মনের ভাব প্রকাশ করতেছে কিনা। এই বাক্যটা যে সুস্বাস্থ্য সকলের প্রয়োজন, এই বাক্যটা কি মনের ভাব প্রকাশ করতেছে? ডেফিনেটলি মনের ভাব প্রকাশ করতেছে। সো যেহেতু এটা মনের ভাব প্রকাশ করতেছে, তার মানে এটা অবশ্যই অবশ্যই এটা সরল বাক্য। যদি মনের ভাব প্রকাশ করে তাহলে এটা। এবার বলো, ধরেন আমি আরেকটা বাক্য লিখে, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা কোন বাক্য আনসার করবেন? শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা কোন বাক্য আনসার করবেন বলেন? ও এটা যোগ্যতাই হবে, অপশনে শুধু বাগধারা ছিল, শুধু বাগধারা থাকলে তো হবে না। শিক্ষা জাতির মেরুদণ্ড সরল বাক্য, তাই না? কেমন বুঝলেন? কোনো ক্রিয়া নাই, তারপরে এটা সরল বাক্য, কারণ ক্রিয়া উজ্জ্ব আছে। ভেরি গুড। এখন আসেন, এখন আমরা একটু কোশ্চেন সলভ করি। এখানে অনেকগুলো বাক্য আছে, বাক্যগুলো আপনাদেরকে বুঝাইলে বুঝবেন, বুদ্ধিহীনেরাই কথা বিশ্বাস করবে। এই দেখেন একটা সমাপিকা ক্রিয়া, আমি এসব জানি, এই যে জানি একটা সমাপিকা ক্রিয়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এই যে দেখেন দেখছো, এটা একটা সমাপিকা ক্রিয়া। এখন এখানে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দুটো কিন্তু অসমাপিকা। এখন অসমাপিকা ক্রিয়া থাকলেও থাকতে পারে, মানে না থাকলেও না থাকতে পারে, এটা কোনো প্রবলেম না। অসমাপিকা ক্রিয়া একটা থাকতে পারে, নাও থাকতে পারে। কথা বুঝাইতে পারছি? দেখেন তাহলে এইটা হচ্ছে দেখছে একটা সমাপিকা ক্রিয়া। সত্য কথা স্বীকার না করলে, করলে কিন্তু অসমাপিকা, শাস্তি পাবে, পাবে কিন্তু সমাপিকা ক্রিয়া। দেখছেন একটা সমাপিকা ক্রিয়া আছে, মনে রাখবেন। বুঝছেন? আচ্ছা ফাইন। এবার আসেন আমরা একটু দেখি। এবার দেখেন এখানে তিনি আর নেই, এটি কোন ধরনের বাক্য বলুন তো? তিনি আর নেই, এটা কোন ধরনের বাক্য? দ্রুত সলভ করেন, বুঝে সলভ করতে হবে, না বুঝে সলভ করলে কিন্তু হবে না। তিনি আর নেই, তিনি আর নেই, তিনি আর নেই। এখন এটা তো মনের ভাব প্রকাশ করে, দ্যাটস ইট। তার মানে এটা সরল বাক্য। বুঝতে পারছেন? এটা কি বাক্য? এটা সরল বাক্য। আচ্ছা কোনটি সরল বাক্য? এবার এটা সলভ করেন, কোনটা সরল বাক্য। এখন কিভাবে বুঝবেন? শুনেন, একটা বাক্যে সরল বাক্য অসমাপিকা ক্রিয়া একটাও থাকতে পারে, অনেকগুলোও থাকতে পারে, এটা কোনো প্রবলেম না। দেখি নষ্টটা, দাঁড়াও এটা নিয়ে যাও, এটা ইয়ে করে রাখো। ওকে, তো একটা অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, অনেকগুলো অসমাপিকা ক্রিয়া। যেমন এই যে একটা আমরা দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, এটা সমাপিকাও হইতে পারে, অসমাপিকাও হইতে পারে, মানে দুইটা অসমাপিকা আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, ওকে ওকে। তাহলে এইবার হ্যাঁ আনসার তো চলেই আসছে। কর্মরত ব্যক্তিকে বিরক্ত করো না, তার মানে একটা সমাপিকা। এবার দেখেন যেমন তেমন, যেমন কর্ম করবে, এই যে করবে ফল পাবে, এখানে দুইটা আছে, তার মানে এটা বাদ। যদিও তার চুল পেকেছে, তার বুদ্ধি পাকেনি, তাহলে এখানেও দুইটা আছে, এটা বাদ। পৃথিবীতে এমন কিছু নেই যা অসম্ভব। তো দেখেন এখানে মূলত পৃথিবীতে এমন কিছু নেই, এটা একটা বাক্য। এই যে নেই, এটা কিন্তু একটা সমাপিকা ক্রিয়া। যা অসম্ভব, যা হয় অসম্ভব, তার মানে এটাও রাইট অ্যান্সার হচ্ছে না। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ক। বুঝতে পারছেন? আচ্ছা এর পরের কোশ্চেনটা দেখি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ মানব, এই কোশ্চেনটা সলভ করেন।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব। আচ্ছা, ও আনসার চলে আসছে, আমি এটা টিপতেছি, আনসার চলে আসতেছে। তো বুঝতে পারতেছেন এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে, ছিলেন, তাই না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব, ছিলেন। ওকে, তাহলে যদি ছিলেন থাকে তাহলে অবশ্যই এটা সরল বাক্য হবে, একটা সমাপিকা ক্রিয়া। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, তাহলে এটা কি হবে বলেন? মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা কি হবে? তাহলে মেঘ গর্জন করলে কিন্তু অসমাপিকা ক্রিয়া, ময়ূর নৃত্য করে কিন্তু সমাপিকা ক্রিয়া, তাই না? তার মানে কি বলেন? এটা অবশ্যই সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। আচ্ছা, জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র, দেখেন এখানে কিন্তু কোনো সমাপিকা ক্রিয়া নাই। বলেন এখানে কোনো সমাপিকা ক্রিয়া আছে? এখানে কোনো সমাপিকা ক্রিয়া নাই, আছে কিনা বলেন? এখানে কোনো সমাপিকা ক্রিয়া নাই। সেখানে কোনো জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র, জ্ঞানী লোক হন সকলের শ্রদ্ধার পাত্র, এই যে হন ক্রিয়াটা এখানে উজ্জ্বল আছে, তার মানে ডেফিনেটলি এটা সরল বাক্য হবে। আচ্ছা, এরপর দেখেন আমার জ্বর জ্বর লাগছে, তাহলে এটা কি হবে বলেন? আমার জ্বর জ্বর লাগছে, আমার জ্বর জ্বর লাগছে, আমার জ্বর জ্বর লাগছে, তাহলে আমার জ্বর জ্বর লাগছে, এই লাগছে এটা কি হবে বলেন তো? লাগছে এটা অবশ্যই কি হবে? এটা অবশ্যই সরল বাক্য হবে, একটা সমাপিকা ক্রিয়া। ওকে, ফাইন, ডান। তাহলে আমাদের মোটামুটি একটু পর্যন্ত আমাদের সরল বাক্য ক্লিয়ার। এবার আমাকে বলুন তো আপনাদের কি সরল বাক্য ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আসে সরল বাক্য থেকে? কারো কি কোনো কোশ্চেন আসে? Very good. ওকে, থ্যাংক ইউ। তো এইবার আমাদের মোটামুটি একটু পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এইবার আসো দেখেন, এবার আসেন জটিল বাক্য কিভাবে চিনব? খুব সিম্পল। জটিল বাক্যে যদি এই সাইনগুলো থাকে তাহলে এটা হচ্ছে জটিল বাক্য। খুব সহজ কথা বুঝছেন? এই সাইনগুলো যদি থাকে, সেই সাইনগুলো কি? সাপেক্ষ সর্বনাম থাকবে অথবা সাপেক্ষ যোজক থাকবে। এইগুলো থাকলে জটিল মানে হচ্ছে জোড়া, এটা আমি সহজে বলি যে জটিল মানে জোড়া। এই জোড়াগুলো থাকলে, এই জোড়াগুলো থাকলে এটা হচ্ছে সরল বাক্য। কথা বুঝেন? উড়ে উড়ে একটার ভিতর পার্থক্য কি? একটা সমাপিকা আর একটা অসমাপিকা, এটাই পার্থক্য। সরল বাক্যে দুইটা সমাপিকা ক্রিয়া থাকলে বাক্যটি কি সঠিক? সরল বাক্যে জীবনেও দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে না। আপনাকে তো অনেকগুলো উদাহরণ একটু আগে দেখাইছি, তো দেখেন এই যে একটু আগে অনেকগুলো উদাহরণ দেখাইলাম না? এই যে দেখেন এখানে তো অনেকগুলো, এই যে এখানে দুইটা সমাপিকা ক্রিয়া, এখানে দুইটা সমাপিকা ক্রিয়া, এখানে দুইটা সমাপিকা ক্রিয়া, কিন্তু কোনোটাই সরল বাক্য না। সরল বাক্যের শর্ত হচ্ছে দুইটা সমাপিকা ক্রিয়া কখনো থাকবে না, বুঝছেন? আচ্ছা, এইবার আসেন এখানে যেখানে ছিলাম, এই বাক্যগুলো একটু বুঝতে হবে। এই বাক্যগুলো একটু বুঝতে হবে। এই জোড়াগুলো বাক্যে থাকবে, জি এই জোড়াগুলো বাক্যে থাকবে। যে সে, যারা তারা, যিনি তিনি, যদি তবে, যা তা, যত তত, যাদের ওদের যারা, তারে সে, হ্যাঁ, তারপর হচ্ছে কি যে তা, যদি তবে, যদি তবু, যেহেতু সেহেতু, যেটুকু সেটুকু, যেমন তেমন, যখন তখন, ওদের যাদের, সে যে, তারপর হচ্ছে কি যার তার, এগুলো থাকবে। মানে সহজ কথা হচ্ছে এগুলো থাকবে। আচ্ছা, এইবার আসেন আমরা একটু জিনিসটা যদি আপনাদেরকে যদি উদাহরণের সাহায্যে যদি দেখাই। এখানে দেখেন জোড়াগুলো দেখেন, এটা স্লাইড পেয়ে যাবেন, ক্লাসের পরেই স্লাইড পেয়ে যাবেন, স্ক্রিনশট দেওয়া লাগবে না, আগে বুঝেন। তুমি যা বলবে তাই হবে। তাহলে দেখেন যা তা, ঠিক আছে? যা তা জটিল বাক্য, বুঝেন? যা করবার তা করছি, তাহলে দেখেন যা তা, দেখেন জোড়া আছে। যে হিমালয়ে বাস করিতেন সেই হিমালয় তিনি যেন তা মিতা, খেয়াল করেন, যে হিমালয়ে বাস করিতেন সেই হিমালয় তিনি যেন মিতা। তাহলে দেখেন যে সেই, যতই পরিশ্রম করবে
ততই ফল পাবে। তাহলে দেখেন যত তত, যখন সে সুসংবাদ পেল তখন সে আনন্দিত হলো। তাহলে দেখেন যখন তখন, দেখেন যখন তখন। ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, ধেনু মানে হচ্ছে গরু। তাহলে দেখেন ওদের যারা, ওদের যারা, ওদের যারা। এবার বলেন কনসেপ্টটা কি ধরতে পারছেন কিনা আমাকে একটু বলেন, বুঝতে পারছেন? দেখেন জটিল বাক্য কি বুঝতে পারছেন? আমাকে বলেন জটিল বাক্যের কনসেপ্টটা কি বুঝতে পারছেন ভাইয়া? বলেন তো, জটিল বাক্যের কনসেপ্টটা কি বুঝাইতে পারছি? বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিক ক্রিয়া থাকলেও সরল বাক্য হয়। যেমন তিনি ঘুম থেকে সকালে উঠে পায়চারি করতে বাজারের দিকে গেলেন। এটা কি ভুল স্যার? না, এটা একদম সঠিক। একাধিক অসমাপিক ক্রিয়া আছে কিন্তু সমাপিক ক্রিয়া একটা। এবার বলেন এটা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝেন। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, একজন বলছে ক্লাসে, মানে ক্লাসে আসলে মোবাইল আমি সচরাচর খুব একটা ফোন টোন ধরি না ক্লাসে, কিন্তু আজকে আপনাদের আরেকটা ক্লাস মিস করে, মানে আপনাদের ক্লাসের সময় আমার আরেকটা ক্লাস আগ থেকেই ছিল, মানে আপনাদের কোর্সের আগেই ছিল, তো ওইখান থেকে বারবার মেসেজ দিতেছে। এখন একটা, আমি তো অলরেডি ক্লাসে, আপনাদের ক্লাসটা আমাকে কন্টিনিউ করতে হবে, ওই জন্য তাদেরকে বারবার বুঝাচ্ছি যে আমি একটু শেষ করে ক্লাসটা শেষ করি, বা আমি আরেকটা ক্লাস আছে আজকের ক্লাসটা একটু ক্যান্সেল করুন। এখন এরা বুঝতেছেই না যে ক্লাসটা ক্যান্সেল করতে হবে, তারা তো ভাবতেছে যে আমি বাসায় শুয়ে আছি, ব্যাপারটা তো এরকম না। ওকে, কনসেপ্টটা ধরতে পারছেন? ফাইন, ভেরি গুড। তাহলে একটু পর্যন্ত আমার মনে হয় আমি জিনিসটা বুঝাইতে পারছি। এখন আসেন, এখন একটা কনসেপ্ট আমরা পড়বো। সেই কনসেপ্টটা হচ্ছে যে বলে যুক্ত জটিল বাক্য। বলে মানে যদি কখনো দেখেন যে এইখানে জটিল বাক্যের একটা পেজ আছে, ধরেন একটা সরল বাক্য, এই সরল বাক্যের পরে বলে, এরপর প্লাস আরেকটা সরল বাক্য, এই স্ট্রাকচার হলে সেটা হচ্ছে জটিল বাক্য। যদিও বাজারের প্রচলিত অনেক বইতে এইগুলোকে সরল বাক্য ধরে, বাট এটা 100% ভুল। কি বলছে বলেন তো? একটা সরল বাক্য, ওই সরল বাক্যের পরে বলে, এরপর আরেকটা সরল বাক্য, এই কনসেপ্টটা থাকলে এটা জটিল বাক্য। এটা জটিল বাক্যের আরেকটা রুল। ধরেন আমি যদি বলি মা ছিল না বলে, মা ছিল, খেয়াল করেন, মা ছিল না বলে কেউ তার, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, ঠিক আছে? মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এখন দেখেন মা ছিল না, এটা কিন্তু একটা সরল বাক্য, দেখছেন? এটা একটা সরল বাক্য। আর এখানে বলেটা এখানে অনুসর্গ হিসাবে বসছে, অনুসর্গ। ওকে, এরপর দেখেন কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা আরেকটা সরল বাক্য। একটু খেয়াল করে দেখেন, এটা কি আরেকটা সরল বাক্য। তাহলে বুঝতে পারছেন, মা ছিল না এটা কিন্তু একটা সরল বাক্য। এরপর দেখেন বলে, এরপর কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা আরেকটা সরল বাক্য। তাহলে এই বাক্যটা হচ্ছে জটিল বাক্য। ভাইয়া একটি অসংখ্য অসমাপিকা থাকলেও যদি একটা সমাপিকা ক্রিয়া থাকে তাহলে সেটা সমাপিকা ক্রিয়া না, সেটা সরল বাক্য। হ্যাঁ, একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও একটা সরল বাক্য, একটা সমাপিকা ক্রিয়া থাকলেও ওটা সরল বাক্য। যা তা ক্রিয়া হয় কিভাবে? যা তা ক্রিয়া হয়, এটা কি আমি বলছি যে যা তা ক্রিয়া হয়? আচ্ছা, অপরাধী বলে তুমি শাস্তি পাবে, কোন বাক্য? এটা পরে আসতেছে, আগে এটা বুঝাই। এবার বলেন এটা বুঝছেন কিনা? এটা বুঝছেন? আরেকটা বাক্য দেখি। ধরেন আমি বললাম তুমি আসবে বলে, তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। আচ্ছা বলেন তো এটা কোন বাক্য? তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, এটা কোন বাক্য বলেন? তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, এটা কোন বাক্য বলেন? তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, এটা কোন বাক্য? তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, এটা কোন বাক্য? আপনার কাছে কি মনে হয়? দ্রুত বলেন। একটা পোস্ট দিয়ে দাও যে 10:30 তোমাদের ক্লাস হবে।
বাক্য, এটা এটা আপনি কেমনে বুঝছেন বলেন, এটা কেমনে বুঝছেন? এটা আপনি স্ট্রাকচার দেখে বুঝছেন। তুমি আসবে, এটা কিন্তু একটা সরল বাক্য, তাই না? তুমি আসবে, এটা একটা সরল বাক্য। বলে বলে কিন্তু এখানে অনুসর্গ, বারবার অনুসর্গ কেন বলতেছি একটু পর বুঝবেন। ওকে, আমি অপেক্ষা করছি, আমি অপেক্ষা করছি, এটা আরেকটা সরল বাক্য। ফাইন, এটা আরেকটা সরল বাক্য। এখন খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, তাহলে এই যে একটা সরল বাক্য, এখানে একটা অনুসর্গ, এখানে আরেকটা সরল বাক্য, এই বাক্যটাকে আমরা বলি এটা হচ্ছে জটিল বাক্য। আপনি দেখবেন বাজারের অনেক গাইড বইতে এগুলোকে এগুলোকে সরল বাক্য হিসাবে ধরে। দেখেন ভাই, এখানে দুইটা সরল বাক্য থাকলে সেটা পুরো বাক্য কিভাবে একটা সরল বাক্য হয়? এটা কখনোই সম্ভব না, এই জন্য এগুলো জটিল বাক্য। আচ্ছা, এইবার আসেন একটা বাক্য বলি, তাহলে আপনি ভালো বুঝবেন। ধরেন আমি বললাম, একজন আপনাদের মধ্যে একজন একটু আগে বলছে অপরাধী বলে তুমি শাস্তি পাবে। আচ্ছা বলেন, এটা কি সরল বাক্য হবে? সরি, জটিল বাক্য হবে? বলেন তো, অপরাধী বলে তুমি শাস্তি পাবে, আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় এটাকে কি আপনি কি কোনো সেন্সে জটিল বাক্য আনসার করতে পারেন? আপনার কি মনে হয় বলেন? মানে কোন সেন্স থেকে কি এটাকে জটিল বাক্য আনসার করা যায়? বলেন। এখন দেখেন, বলে এটা থাকলেই যে জটিল বাক্য হবে ব্যাপারটা এরকম না। আমি কিন্তু স্ট্রাকচার দিছি, একটা সরল বাক্য থাকবে, পরে আরেকটা সরল বাক্য থাকবে, তাহলে দুইটা সরল বাক্যের মাঝে থাকবে। বাবা ব্যাপারটা বুঝতে হবে, দুইটা সরল বাক্যের মাঝে থাকবে। হ্যাঁ, এই যে দেখেন, বলের আগে অপরাধী, এটা এখানে কি আগে কি একটা সরল বাক্য আছে? দেখেন, এই বলে মানে কি? এই বলে মানে বলা। এখানে কিন্তু বলে অনুসর্গ, এখানে বলে দ্বারা কিন্তু বলার কাজ বোঝাচ্ছে না। কিন্তু এই বলে অপরাধী বলে, এই যে বলার কাজ, অপরাধী বলে তুমি শাস্তি পাবে। তাহলে এইখানে তো আগে একটা সরল বাক্য নাই। এখানে সরল বাক্য এখানে কি এই যে আগে কি একটা সরল বাক্য আছে? নাই। এখানে এই যে শুধু পাবে একটা সমাপিকা ক্রিয়া, সুতরাং এটা সরল বাক্য। আচ্ছা ধরেন আরেকটা বাক্য দিই, বাক্যটা হচ্ছে এরকম যে তুমি কথা বলে কথা রাখো না। আচ্ছা এবার বলেন, এটা কোন বাক্য? তুমি কথা বলে কথা রাখো না, এখানেও বলে আছে। এবার বলেন, এটা কোন বাক্য? তুমি কথা বলে কথা রাখো না, এটা কোন বাক্য বলেন তো? তুমি কথা বলে কথা রাখো না, এবার খেয়াল করো, তাহলে তুমি কথা বলে কথা রাখো না, ভেরি গুড। এই বলে মানে কি? এই বলে দ্বারা কিন্তু বলার কাজ বোঝাচ্ছে, নট অনুসর্গ। এটা কিন্তু অনুসর্গ না। তুমি আসবে, সরল বাক্য কেমনে? হ্যাঁ অবশ্যই তুমি আসবে, আসবে তো একটা সমাপিকা ক্রিয়া, তুমি আসবে। আমাকে বলা হলো তুমি কি আসবে, এখন আমি বললাম যে তুমি আসবে, শেষ, তুমি আসবে। আমি বললাম আচ্ছা আমি কি আসবো, তো বললাম যে তুমি আসবে, তার মানে বাক্য তো ক্লোজ, সো এটা সরল বাক্য, অবশ্যই ডেফিনেটলি সরল বাক্য। তাহলে এখানে বলে দ্বারা এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, কথা বুঝতে পারছেন? আর এই যে দেখেন, এই রাখো এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, ওকে, সমাপিকা ক্রিয়া, ওকে, বুঝতে পারছি? শেষ। কথা ক্লিয়ার? এবার আসেন আমরা একটু কোশ্চেন সলভ করি। হ্যাঁ, আশ্রিত খণ্ডবাক্য এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে আমরা একটু পড়বো। যদি বৃষ্টি হয় তবে বের হবো না, যদি বৃষ্টি হয় তবে বের হবো না, কোন ধরনের বাক্য বলুন তো? যদি বৃষ্টি হয় তবে বের হবো না। তুমি কথা দিয়ে কথা রাখো না, এটা জটিল বাক্য হবে না? তুমি কথা দিয়ে কথা রাখো না, এটা জটিল বাক্য কিভাবে হবে? তুমি কথা দিয়ে কথা রাখো না, মানে কথা দিয়ে সমাপিকা ক্রিয়া তো একটা, তার মানে সরল বাক্য হবে। আচ্ছা এইবার দেখেন, এটা দেখেন, তাহলে দেখেন যদি তবে, দেখেন কি আছে? যদি তবে আছে না, তাহলে যদি তবে জটিল বাক্য। আচ্ছা যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিয়ে দিও, দেখেন যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিয়ে দিও, বুঝতে পারছেন? যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিয়ে দিও, যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিয়ে দিও। একটু পর্যন্ত ঠিক আছে, একটু পর্যন্ত ঠিক আছে। যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিয়ে দিও, কোন ধরনের বাক্য? তাহলে সরল বাক্য, জটিল বাক্য। এখন দেখেন এই যে যখন এর সাথে আছে কি তখন, তাহলে অবশ্যই জটিল বাক্য।
আচ্ছা, এরপর দেখেন যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, এটা কোন ধরনের বাক্য বলেন? যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, কোন ধরনের বাক্য বলেন তো? যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, তাহলে দেখেন এই যে যদি তাহলে, যদি তাহলে, যদি তবে সবই জোড়া, তাহলে এটাও কি মিশ্র বাক্য। এখন এখানে তো জটিল বাক্য অপশনে নাই, আমরা জানি জটিল আর মিশ্র একই বাক্য, তাহলে এটা ঠিক আছে। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এটা কোন ধরনের খণ্ডবাক্য? খণ্ডবাক্য যেহেতু আজকে আমরা পড়ি নাই, এটা নিয়ে আজকে আলোচনায় যাব না আমি। এই যে দেখো এটা 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 আমাদের খণ্ডবাক্য থেকে আসছে, এটা যেহেতু আমরা পড়ি নাই, ওই আলোচনাটা আমরা খণ্ডবাক্যের আলোচনা আমরা আগামীকাল করব। যে নেতা দেশের মঙ্গল বোঝে না তিনি নিজের কল্যাণ অনুধাবনেও ব্যর্থ। যে নেতা দেশের কল্যাণ বোঝে না, তাহলে দেখেন যে তিনি, তাহলে যে তিনি, এটা কি জটিল বাক্য? ভেরি গুড। আচ্ছা, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা, তাহলে যতক্ষণ ততক্ষণ, এই যে দেখেন জোড়া আছে, যত তত বা যতক্ষণ ততক্ষণ যাই বলেন, এই যে দেখেন যত তত জোড়া আছে না, তার মানে অবশ্যই এটা জটিল বাক্য। এটা কি বাক্য? এটা জটিল বাক্য। কি বাক্য? এটা জটিল বাক্য। আচ্ছা, তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কোপাল বাংলা, এটা কোন বাক্য? 33টা বিশেষ আসছে। এটা দেখবেন যে বাজারে অনেক গাইড বইতে আপনি এটা সলভ করতে গেলে এটা দেখবেন যে এটা জটিল বা সরল বাক্য দাও, বাট এটা ভুল। দেখেন তুমি আসবে বলে, খেয়াল করেন এই যে তুমি আসবে, এটা কিন্তু একটা সরল বাক্য, ঠিক আছে? এটা একটা সরল বাক্য। বলে অনুসর্গ, হে স্বাধীনতা সখিনা বিবির কোপাল ভাঙলো, এটা আরেকটা সরল বাক্য, সিম্পল। এটা আরেকটা সরল বাক্য, বুঝছেন? তাহলে বুঝতে পারতেছেন ওই যে সরল বলে প্লাস সরল, এটা জটিল বাক্য। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, কোন জাতীয় বাক্য? যেই তার প্রস্থান করলাম, যেই তার দর্শন পেলাম, যেই তার দর্শন পেলাম। আরেকটা কথা আপনারা কিন্তু নোট করেন না, আমাদের গ্রুপে খুব কম সংখ্যক স্টুডেন্টের নোট আসছে, খুব সুন্দর করে নোট করবেন, নোটগুলো হচ্ছে আপনারা আপলোড দিবেন, সেটা তো করেন না। আচ্ছা দেখেন, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, তাহলে দেখেন যেই সেই, তাহলে জোড়া আছে, তার মানে জটিল বাক্য। এখন এই প্রশ্নে জটিল অপশনে আছে, মিশ্র অপশন আছে, কোনটা আনসার করবেন? তো এই সকল ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসলে ত্রুটিপূর্ণ প্রশ্ন, মানে এই প্রশ্নগুলোতে ত্রুটি থাকে। তো আমার হিসাবে এগুলো অবশ্যই জটিল বাক্য আনসার করবেন, অবশ্যই জটিল বাক্য আনসার করবেন। এখানে আনসার ভুল আছে, মিশ্র বাক্য আনসার করলে ভুল হবে ব্যাপারটা এরকম না, বাট অধিক শুদ্ধ হচ্ছে আমার মতে আপনি জটিল বাক্য আনসার করবেন। হ্যাঁ স্যার, যে জায়গায় জটিল মিশ্র দুইটাই থাকে ওই জায়গায় জটিল আনসার করবেন, একজন অলরেডি কোশ্চেনও করছেন। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তো আমাকে একটু জানান তো যে আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে। আজকের ক্লাসে আমরা সার্থক বাক্যের গুণ, বাক্যের বেসিক জিনিসপত্র শিখলাম, সরল, এরপর হচ্ছে আমরা শিখলাম যে জটিল বাক্যের কনসেপ্টটা। নেক্সট ক্লাসে আমরা জটিল বাক্যের একটা পার্ট পড়বো, আশ্রিত খণ্ডবাক্য কি ওই কনসেপ্টটা ভালো করে পড়বো। তারপর হচ্ছে আমরা গিয়ে পড়বো যৌগিক বাক্য, তারপর হচ্ছে অর্থগত দিক থেকে বাক্য রূপান্তর কিভাবে হয় আমরা সেটা পড়বো। ওকে, ছন্দ মিললে কি জটিল বাক্য? আমি কি সেটা বলছি ছন্দ মিললে জটিল বাক্য? আমি তো আপনাকে আলাদা নিয়ম পড়াইছি, এত ছন্দরন্দ মিলে এগুলো কই থেকে বের করেন? ওকে, তো বুঝতে পারছেন কিনা আমাকে একটুখানি জানাবেন। আশা করি বুঝতে পারছেন। আপনাদের মোটামুটি যতটুকু পর্যন্ত 2টা ক্লাস হবে ইনশাআল্লাহ, 2টা ক্লাসের মধ্যে মানে 2টা ক্লাস করার পর আপনি একেবারে বাক্য প্রকরণে একদম বস লেভেলে আনসার করতে পারবেন। জাস্ট যতটুকু পর্যন্ত পড়াই ততটুকু পর্যন্ত খুব ভালো করে পড়বেন, বুঝছেন? আর অবশ্যই ক্লাসগুলো রেগুলার করবেন, ক্লাসগুলো ধারাবাহিক লাইভে ক্লাস করবেন, ধারাবাহিক লাইভে ক্লাস করবেন। ওকে ওকে, লাইভে ক্লাস করবেন, লাইভ ক্লাস কখনোই মিস করবেন না। সর্বনাম আর যোজক কি বলবেন? সর্বনাম আর যোজক আলাদা জিনিস, আপনাদেরকে ওখানে যে জোড়াগুলো দিছে ওগুলো পড়লেই হবে। এখন সর্বনাম আর যোজক এটা পড়াইতে গেলে আপনার মাথা আরো হয়ে যাবে, গোলাটে হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে শেষ করছি আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন, অবশ্যই ভালো করে নোট করবেন, পড়বেন, মানে পড়লে এগুলো আসলে সলভ হয়ে যায়। হ্যাঁ, ওকে, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।